এখানকার শিক্ষক যারা আছেন এবং যারা কর্মীরা আছেন তারা সম্পূর্ণ মাত্রায় সহযোগিতা করেন বলেই আজকের এই অনুষ্ঠানগুলোকে সাফল্যমণ্ডিত করা যায়। সেখানে লামনিং যেখানে রয়েছেন সেখানকার যে সমস্ত শিক্ষকরা এসেছেন লামনিং থেকে প্রতিটি ভক্ত সম্মেলনে তারা থাকেন এবং যে কোনো অনুষ্ঠান থাকেন, তাদের মধ্যে অন্যতম ভারত সেবাশ্রম সংঘের যে বিশেষ স্কুলটি রয়েছে প্রণবানন্দ বিদ্যামন্দির বিশাল স্কুল, সিবিএসই স্কুল, খুব নাম এবং প্রতি বছর সেখান থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছেন এবং আইআইটিতে পর্যন্ত চান্স পাচ্ছে। 90% উপর মার্কস থাকে, সিবিএসইতে 94, 95, 96% পর্যন্ত মার্কস ওঠে। সেখানকার ছেলেমেয়েরা সমস্ত ছেলেরা 100% রেজাল্ট হয় প্রত্যেক বছর। এখন যতদিন স্কুল হয়েছে ফেল নেই এবং সমস্ত ফার্স্ট ডিভিশন থাকে। অন্য সময় পরিবার একজন আসুন সেকেন্ড ডিভিশন হয়ে যায়। সেই স্কুলের যিনি প্রধান শিক্ষক, যিনি প্রধান চালাচ্ছেন, যিনি সংসার ধর্মকে জাননি, শুধু স্কুলকে ভালোবেসে আশ্রমকে ভালোবেসে তিনি কাজ করে চলেছেন। প্রতিনিয়ত রাত্রিবেলা 8টা-9টার সময় দেখবেন অফিসে তিনি বসে আছেন টিচারদেরকে নিয়ে এবং সমস্ত শিক্ষকদেরকে নিয়ে সমস্ত অঞ্চলে যে তার যে প্রভাব, ওখানে ওই অঞ্চলে যাবেন যে শেখর চক্রবর্তী যদি নাম বলেন সকলে এক ডাকে চেনেন এবং সেই শেখর চক্রবর্তীকে আমি অনুরোধ করব যে প্রধান শিক্ষক প্রিন্সিপাল লামনিং প্রণবানন্দ বিদ্যামন্দিরের, যিনি এই ভক্ত সম্মেলনের প্রধান ভূমিকাতে রয়েছেন এবং তার সমস্ত শিক্ষকদের নিয়ে করেছেন, তাকে স্বামীজি সম্মানিত করবেন মঞ্চাসে। তিনি উত্তরবঙ্গ কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরেরও প্রধান সম্পাদক শ্রী শেখর চক্রবর্তী। লামনিংয়ে যারা গিয়েছিলেন ভক্ত সম্মেলনে তারা নিশ্চয়ই দেখেছেন সেখানকার ব্যবস্থাপনা এবং সে সন্ন্যাসীর মতোই তিনি কী করছেন, সমস্ত কাজগুলো করে চলেছেন প্রতিনিয়ত। সকলে হাততালি দেবেন। এরপর আমরা ডেকে নিচ্ছি আমাদের ভাইস প্রিন্সিপাল সহ অধ্যক্ষ শ্রী আশিস ঘোষ, যিনি আমাদের কলকাতা আশ্রমে ছাত্র ছিলেন, পুরাতন ছাত্র। যেখানে আশিস ঘোষ ছাড়া সেখানে যেন স্কুলটা অপূর্ণ থেকে যায়। সমস্ত কাজের মধ্যে শেখর স্যার, আশিস স্যার ছাড়া ওই অঞ্চলে, তিনি মেদিনীপুরের বাড়ি কিন্তু আসামে আজকে তার বিরাট প্রভাব। সকলেই তাকে সবাই খুব ভালোবাসেন। সেই আশিস ঘোষ এবং খুব বুদ্ধিমত্তার সঙ্গে কাজ স্কুল চালাচ্ছেন এবং ওখানকার সে অঞ্চলে সমস্ত কাজগুলো পরিচালনায় সহযোগিতা করছেন স্বামীজির। আর হিন্দু বিশ্ব হিন্দু পরিষদেরও ওখানকার সভাপতি ওই অঞ্চলে আশিস ঘোষ। আপনারা জানেন তিনি খুব বড় অ্যাস্ট্রোলজারও, কিন্তু তিনি পাস করেছেন, একদম পড়াশোনা করে শিখেছেন, গোল্ড মেডেলিস্ট, কিন্তু সেগুলো করেন না তিনি। যদি অনেক সময় অনেকে যান লিখে দেন, তিনি পয়সা করি নেন না, কোনো কিছু করেন না, কিন্তু তিনি যে অ্যাস্ট্রোলজির উপর আমার ধারণা ভালো ছিল না, কিন্তু তাকে দেখে আমি বুঝতে পারছি অ্যাস্ট্রোলজি অনেকই সত্য, একদম সত্য, যেটা হবে একদম। আমি অনেক ঘটনা দেখেছি সব মিলে যাচ্ছে, তখন আমার তার প্রতি একটা আলাদা শ্রদ্ধা, একটা ভালোবাসা জন্মেছে। আশিস ঘোষ বালিগঞ্জের ছাত্র ছিলেন, প্রাক্তন ছাত্র। বিশ্বজিৎ পাল আমাদের লামনিংয়ের প্রণবানন্দ বিদ্যামন্দিরের শিক্ষক বিশ্বজিৎ পাল। রাজেশ রবিদাস প্রণবানন্দ বিদ্যামন্দিরের খেলাধুলার তিনি সেখানে সমস্ত রকম খেলাধুলা, যোগা থেকে সব কিছু তার দায়িত্বে রয়েছে। সেখানে ক্রিকেটের কোচ, ফুটবলের কোচ রয়েছে, সেখানে সুইমিং পুল রয়েছে, সেখানে বিভিন্ন রকম খেলাধুলা, বাস্কেটবল ইত্যাদি সব কিছুর ব্যবস্থা রয়েছে। তার যে সমস্ত দেখাশোনা করেন ছাত্রদের রাজেশ রবিদাস। আমাদের দেবজ্যোতি বিশ্বাস শিক্ষক, কম্পিউটার শিক্ষক। লামনিংয়ে অটল টিঙ্কারিং ল্যাব রয়েছে, অটল রোবোটিক ল্যাব, যেটা এটা সিবিএসই স্কুলে খুব কম থাকে, আমাদের স্কুলে রয়েছে। এই রোবোটিক ল্যাব ইন্ডিয়ার মধ্যে একবার বেস্ট হয়েছিল,
মানে বোধহয় হাজার হাজার স্কুল রয়েছে, লক্ষ স্কুল হয়ে হতে পারে, তার মধ্যে বেস্ট স্কুল হয়েছিল। এদেরই সব প্রচেষ্টা। আমাদের দেবজ্যোতি বিশ্বাস শিক্ষক, বিশ্বজিৎ পাল স্প্যাগলেট, আপনি আসুন। বিশ্বজিৎ পাল শিক্ষক, ইকোনমিক্সের শিক্ষক, কিন্তু একদম দিন রাত্রি সমস্ত ভারত সেবার সঙ্গে সঙ্গে আমাদের উত্তর পূর্বাঞ্চলে কাজ হচ্ছে। এদের যে টিমটা রয়েছে সব সময় পূর্ণ সহযোগিতা, দিন রাত এখানে কম্পিউটার একদম প্রিন্টার সব নিয়ে চলে এসছেন, বসে গেছেন সব ঠিক কাজ, সমস্ত কাজগুলো ঠিক করে করার জন্য। তাকে সংবর্ধিত করছেন পরম পূজ্যপাদ স্বামীজি। এখানে কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরের উত্তর পূর্ব ভারত যারা করেছেন, যারা সক্রিয় সহযোগিতা করেছেন, তাদেরকে সংবর্ধিত করছেন স্বামীজি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামীজি মহারাজের চরণে, সেই চরণে আমার শতকোটি প্রণাম। স্বামীজি যে প্রসঙ্গটা শুরুই আমাদের ভুল হয়েছে, আমরা বাদ পড়ে গেছে। গুরু মহারাজের দীক্ষা শতবর্ষ, এটা আমাদের আলোচনার একটা বিষয় থাকা উচিত ছিল। সন্ন্যাসের শতবর্ষ, যে সেটা থাকা উচিত ছিল, তবু আলোচনা হয়েছে। কোনো কোনো সময় স্বামীজিরা বলেছেন যে প্রয়াগরাজেই গুরুজি মহারাজ অর্ধকুম্ভে তিনি গোবিন্দানন্দ গিরির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। আমি অসিত মহারাজ সম্বন্ধে আসছি। স্বামী বিশ্বমিত্রানন্দজি মহারাজ, যিনি আমাদের এলাহাবাদ আশ্রমের দীর্ঘদিন অধ্যক্ষ ছিলেন, তার আগে প্রচার চারণ দলে ছিলেন, আসামের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরেছেন। সকলে অসিত মহারাজ বলে আসামের অনেকেই তাকে চেনেন। সুদর্শন তার চেহারা ছিল। আমরা যে তার সঙ্গে একবার মিশেছেন তিনি তাকে ভুলতে পারবেন না। তিনি বর্ধমানের সিঙ্গি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমি সেই সিঙ্গি গ্রামে একটা হিন্দু মিলন মন্দির তৈরি করেছিলাম। যখন তৈরি করেছিলাম এবং উৎসাহটা দিয়েছিলেন অসিত মহারাজ যে আপনি বিভিন্ন জায়গায় হিন্দু মিলন মন্দির করছেন, যেখানে কাশী রামদাসের জন্মস্থান, মহাভারতকার, তা সেখানে হিন্দু মিলন মন্দিরের জন্য আমি তার বাড়িতে গেছি, উঠেছি, বাবা মায়ের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। এবং তার অসিত মহারাজই তার বাবাকে বলেছিলেন যে তুমি একটা জমি তুমি আমাকে সম্পত্তি দিতে চাইছো, আমরা দু ভাই, তাই একটা সম্পত্তি তোমরা ভারত সেবাশ্রম সংঘকে দাও যাতে হিন্দু মিলন মন্দিরের কাজে লাগে। তখন সেখানে একটি জমি তারা দান করেছিলেন, 1 বিঘা জমি, এবং সেখানে হিন্দু মিলন মন্দির স্থাপন করার জন্য আমি সমস্ত আয়োজনও করেছি। ইট কালেকশন হয়েছিল, সমস্ত কিছু, আমি সেখানে ছিলামও কয়েকদিন। কিন্তু তারপরে আমি আসামে চলে আসার পর সে কাজটা অধরা ছিল। পরবর্তীকালে যারা ওখানকার কমিটির মেম্বাররা ছিলেন তারা মিলন মন্দিরটা সম্পূর্ণ করেছেন এবং আমি সেখানে গেছি। অসিত মহারাজের একটা বৈশিষ্ট্য ছিল যে কোনো কিছু হলে পারে আমরা এখানে এলাহাবাদের লোক পাঠাতাম, কোনো কিছু হতো, আমরা অনেক সময় একটা যাত্রী নিবাসে আমরা চিঠিপত্র লিখে পাঠাই, কিন্তু অনেক সময় জায়গা থাকে না, আমাদের অনুরোধও তাদেরকে রাখতে হয়, তারা বিব্রত বোধ করেন। কিন্তু কখনো কখনো কিছু অসুবিধা হয়ে গেলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে জানাতেন যে স্বামীজি আপনি যে পাঠিয়েছেন এই লোকেদেরকে, কিন্তু আমার উপায় ছিল না, আপনি চিঠি লিখে দিয়েছেন, আমি কিছু করার নেই, আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখেও আমি কিছু করতে পারলাম না, আপনি কিছু মনে করবেন না। এই যে কৃতজ্ঞতা বোধ একটা জানিয়ে দিত, আমার খুব ভালো লাগতো। এবং পরবর্তীকালে অত অল্প বয়সে আমাদের চেয়ে অনেক ছোট ছিলেন, কিন্তু দুর্গারম্ভ ব্যাধিতে মারা গেলেন। এটা আমাদের সকলে আমরা ব্যথিত এবং হয়েছি যে সঙ্ঘের সন্ন্যাসী যারা আরও হয়তো 20 বছর তিনি সার্ভিস দিতে পারতেন, তিনি চলে গেলেন। স্বামীজিকে আমরা দেখেছি ভাস্করানন্দজি মহারাজ, আত্মজ্ঞানানন্দজি মহারাজের সঙ্গে খুব বেশি তারা একসঙ্গে থাকতেন, উঠতেন, বসতেন এবং খুব নির্ভর করতেন, এবং স্বামীজির নির্দেশ মতো অসিত মহারাজ চলতেনও। তা সেই অসিত মহারাজের ইচ্ছা ছিল যে শতবর্ষে এখানে কিছু হোক, গুরু মহারাজের সেই সন্ন্যাস গ্রহণের শতবর্ষ, তা সেই জন্যে তার যে ইচ্ছাটাকে স্বামীজির কাছেও আমি আজকে নতুন করে শুনলাম
আমার শুনে খুব ভালো লাগছে। আমি যদি এটা আগে যদি আরো আমি একটু একটু শুনেছিলাম, কিন্তু অত ছিল না খেয়াল, আমিও ভুলে গেছি। তা আমি স্বামীজি মনে করিয়ে দিয়েছেন। আমরা সকলে প্রার্থনা করব যে শ্রীমৎ স্বামী আমাদের বিশ্বমিত্রানন্দজি মহারাজের আত্মা শ্রী গুরুচরণের স্থান প্রতিষ্ঠি লাভ করেছে। গুরু মহারাজ বলছেন এই সঙ্ঘের যারা যদি জীবনটা কাটিয়ে দিতে পারে তাকে তার জন্য চিন্তা করতে হবে না, তাকে সে মুক্তি লাভ করতে সক্ষম হবে। তাই গুরু মহারাজের চরণে যিনি নিশ্চয়ই স্থান পেয়েছেন, আমরা তার পবিত্র আত্মাকে স্মরণ করে আমরা একবার আমরা শান্তি মন্ত্রটা সকলে পাঠ করবো। একটু উঠে দাঁড়িয়ে আমরা এটা সকলকে অনুরোধ করছি। প্রচার পার্টির গায়ক বাঁকুড়াতেই থাকতো। তো স্বামীজি নির্দেশ দিলেন, প্রচার পার্টির লিডার ছিলেন স্বামী জ্ঞানেশ্বরানন্দজি মহারাজ, ওকে নিয়ে আসতে হবে। তো সেখানে যাই, দুপুরবেলা পৌঁছে যাওয়ার পরে তার বাড়ির থেকে বললাম একটা বাড়িতে নিয়ে যাব। আমি গেলাম, এক মা এলেন, সুন্দর অপূর্ব দেবী মূর্তির মতো দেখতে। এসে বললেন, বাবা তুমি এত বড় অল্প বয়সে সাধু হয়ে গেছো? বলে, মা তোমাদের আশীর্বাদে তো আমরা হয়েছি। বলে, সুন্দর যুবক ছেলে আমার কাছে এসে খাটে বসে গল্প করছে, মুড়ি আর নারকেল গোড়া দিয়েছিল, খাচ্ছিলাম। খেতে খেতে আমি তাকে বললাম, তুমি কি সাধু হবে? সে কোনো এক কথাতে বললো, হ্যাঁ হয়ে যাবো। তো মাকে বললাম, ও আমার সঙ্গে যেতে চাইছে। তখন আমাদের প্রচার পার্টি বাসন্তী পূজা মহিষাদেরা আছে। সাথে সাথে চলে এলো। এসে স্বামীজিকে বললাম, আমি চলে এসেছি, সাধু হবে। স্বামীজি বললেন, এর ভিতরে অনেক প্রতিভা আছে, একে ধরে রাখতে পারলে কিন্তু কাজে লাগবে। আজ আমি সেটা বাস্তবে রূপায়িত হয়েছে। এবং সেই সাধুটি হচ্ছে আপনাদের সকালে চিরপরিচিত অতীতের নামটা একটু মধু মহারাজ। সেই মধু মহারাজ আজকে এত বড় একজন সংগঠক এত বড় হয়েছে, দেখতে কিন্তু আমার খুব গর্ব হচ্ছে। জ্ঞানী স্বামীজি বলেছিলেন, এর ভিতরে প্রতিভা আছে, একে ধরে রাখতে কাজে লাগবে। চলে গেল নবদ্বীপ আশ্রমে। যে নবদ্বীপ আশ্রমের সাথে তৈরি করার যিনি প্রকৃত মানুষ ছিলেন, তাদের আন্ডারে আমরা সবাই প্রায় তৈরি হয়েছি। স্বামী সেবানন্দজি মহারাজ, আমরা তখন সরকারকে যোগেন মহারাজ বলে তখন প্রথম জানতাম। সেই স্বামীজির হাতে আমরা একে একে তৈরি হয়েছি, তার মধ্যে একজন। শুধু কর্মবীর নয়, তার ভিতরে নিষ্ঠা, সংকল্প তার প্রচুর আছে। যেটা সংকল্প করে সেটা বাস্তবে রূপায়িত দেওয়ার চেষ্টা করে এবং বাস্তবে রূপায়িত দিয়ে সাফল্যমণ্ডিত হয়েছে। আমার মনে হয় মধু মহারাজকে আমরা ভালোবাসি, আদর্শ কতটুকু আমরা নিতে পারছি, আমি কিন্তু বাস্তববাদী, কতটুকু নিতে পারছি, নেবার চেষ্টা করছি, সেটা কিন্তু আমাদের ভাবা উচিত। তিনি অনেক কিছু বলেন, আমাদের শুনি, কাজকর্ম করেও দেখিয়ে দিয়েছেন। এটা একটা সঙ্ঘের কাছে বিশাল গর্বের বিষয়। সুদূর এলাহাবাদে ভক্ত সম্মেলন করতে পেরেছে, আজকে করেনি, কেউ করেনি, কোনো সন্ন্যাসীর এটা করেনি। স্বামী বিজয়ানন্দী মহারাজ সারা আসাম, নর্থ বেঙ্গল রথ বের করেছেন। আমি সাথে যুক্ত ছিলাম, সেবক হিসাবে ছিলাম। তো দুটো ভাগ করে দিয়েছিলেন। আসামের একদিকে আমার দায়িত্ব ছিল, আরেক অসঙ্গানন্দ স্বামীজির দায়িত্ব ছিল। স্বামীজি খুব রাজবাড়ির লোক ছিলেন, ক্রোধ ছিলেন, কিন্তু স্নেহ ছিলেন। যখন এক একটা জেরা করতেন, আমি কিন্তু একটা কথা বলতে, স্বামীজি রাগ করবেন না, এই কথাটা আমি করেছি। আমার সঙ্গে স্বামী অসঙ্গানন্দ স্বামীজি ছিলেন, ওর ভুলটুল হলে বকা টকা দিতেন। তা আমি কোনোদিন কোনো স্বামীজির কাছে ক্রোধের সম্মুখীন হইনি, ভালোভাবে বলি। তারপরে গুয়াহাটিতে সম্মেলনটা হচ্ছে, আমাকে বলে তুই যজ্ঞবিধিটা কর, কোথায় ইট বালি কত কিছু জানি, তোকে করে দিতে হবে, এটা দিতে হবে। আমি সেভাবে কাজকর্ম করে আজকে হচ্ছে সেই আসামটাকে, যখন স্বামীজি চলে গেলেন আমাদের থেকে ছেড়ে, কে তৈরি করবে। কিন্তু আমি গর্ব এখানে করছি যে, আবার গর্ববোধ করছি যে আসামটাকে অরুণাচল তো সব কিছু ধরে রেখেছে স্বামী সাধনানন্দজি। এই যে আপনাদের সাধনানন্দ ধরে রেখেছে কোথার থেকে? আপনাদের সকলের সহযোগিতা ছিল বলে। যুদ্ধের সেনাপতি আছে, সেনারা যদি যুদ্ধ করতে না পারে তো সেনাপতির কোনো দাম নেই। আমার মনে হয় সেনাপতি যদি উপযুক্ত কাজ করতে থাকে, সেনাপতিরা তাকে, সৈন্যরা তাকে সাহায্য করবে। তা আপনার কি প্রস্তুত আছেন? মোবাইলের চার্জ নেই, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে তো মোবাইলের চার্জ কমে গেছে। আমি এরকম করে যুবকদের নিয়ে থাকি, তো আমি এরকম বলি আর কি। তেমনি ফুল চার্জ দেওয়া উচিত।
এখানে প্রত্যেকের চার্জার দেওয়া আছে, কিন্তু সবাই মোবাইল আছে, মোবাইলে যুগ তো, মোবাইলে চার্জ দিয়ে বলবেন আপনারা কি সেনাপতিকে সৈন্যরা সহযোগিতা করার প্রস্তুত আছেন। আরো আওয়াজ হবে। স্বামী প্রেমানন্দজি মহারাজ গ্রাম্য বক্তা ছিলেন, বলে যে ওই কোনায় কিন্তু আওয়াজ হয়নি, বলতেন ওই কোণে আওয়াজ হতো। আমি তারই চেলা, আমরা গ্রামে গ্রামে সব করি তো পশ্চিমবঙ্গে, তো আমি এখনো বলছি আপনারা কি তৈরি আছেন। বেরোলো কি করে আওয়াজটা, চার্জটা হলো কি করে, এরকম চার্জ দিতে হয়। ওই যে পিছনে বসে আছে না যে মূর্তি, যিনি কালকে ফুলদল মহারাজি বলে গেলেন, বোধ বোধ দণ্ড ধপ করে বেড়ে দিলেন, বললেন তিনি দণ্ড নিয়ে আছেন। সেইভাবে যদি আপনারা সংঘকে ভালোবাসেন, কথাটা না বললে ভালো হয়, সংঘকে যদি ভালোবাসেন, আপনাদের যিনি সেনাপতি তাকে যদি ভালোবাসেন, তাহলে কিন্তু পূর্ণ সহযোগিতা দিলে গুরুমাজার আশীর্বাদ সকলের সুরে বর্ষিত হবে। আমি আজকেও আপনাদের কাছে অনুরোধ করে যাচ্ছি, একে আরও আপনারা সহযোগিতা করে আরও বড় করুন। আগামী দিনের সঙ্গে একটা অ্যাসেট তৈরি হচ্ছে। আজ আমি কুম্ভ মেলায় গঙ্গা প্রাঙ্গণে বলে দিচ্ছি, আমরা জানি কেউ চিরদিন আমরা থাকবো না, কীর্তিটা সে সজীবতী, কীর্তিটা কিন্তু আমাদের কাছে থাকবে। তাই মধু বলে ফেললাম, আমার দোষ এটা, আমি মধুমারি সাধারণত বলিনি কখনো। তা মধু যে কাজটা করছে গুরুমাজার আশীর্বাদে, এই আশীর্বাদ দিয়ে যতদিন বেঁচে থাকবো, মরেও যদি যাই, উপর থেকে একটা কথা বলবো, ভারত সেবার সঙ্গে স্বর্ণাক্ষরে যেন মধুর নামটা লিখিত থাকে। তবে সেটা বলতে আজ আমার এই কথা বলে শেষ করছি। এই জন্য এতগুলো ভক্ত আমরা এসেছি, গেট থেকে বেরিয়ে কিন্তু সব ভুলে যাব, ভুলবেন না। প্রেমানন্দ স্বামী একটা কথা বলতে, আমরা এখানে সব কিছু শুনলাম, হাতটা দিলাম, উলুধ্বনি সব কিছু দিলাম, গেট থেকে বাইরে গিয়ে ভুলে যাই। সেই জন্য ছোট একটা কথা বলে দিচ্ছি, আমরা মেঠো বক্তৃতা দিই তো গ্রামে গ্রামে, ভাগবত কথা হচ্ছে, এর প্রত্যেক আকারাতে হয়ে থাকে। যিনি ভাগবত কথা করছেন তিনি কিন্তু প্রতিদিন কথা শুনছেন সব কিছু। এক শেঠজি, তিনি রোজ ভাগবত কথা শুনতে আসেন, আসার পরে একজন বাড়ির অর্ধাঙ্গিনী বলছেন, হ্যাঁ গো তুমি কোথায় যাও? আমি ভাগবত কথা শুনতে যাই। তাহলে আমাকে একদিন নিয়ে চলো না। ঠিক আছে চলো। সেখানে গেলে আগেকার দিনে ভাগবত কথা সব মাটিতে বসা ছিল, সবাই মাটিতে আসন নিয়ে যেত, বসতো। যেদিন ভাগবত কথাটা সমাপ্তি হচ্ছে সেদিনকে তিনি বলছেন, দেখো অর্থ উপার্জন করছো, সমস্ত কিছু তোমার নয়, অর্ধেকের বেশি ঈশ্বরের কাছে দেবে, সত্য কথা বলবে, ব্যবসা করছো তার মধ্যে মিথ্যা কিছু দেবে না, মিথ্যার প্রয়োজন নাই, কিছু দেবে না, এবং কাউকে ঠকাবে না। যখন চলে যাচ্ছে মারামারি করলো কি আসনটা নিয়ে এরকম ঝেড়ে দিচ্ছে, তো অর্ধাঙ্গিনী বলছে, এত ঝাড়ছো কেন, তোমার মাথা খারাপ? কাল সকালে ওটা তুমি একটা বায়না করবে, তোমাকে তো অবস্থা পূরণ করতেই হবে। তাই এখানকার কথা আমি এখানে রেখে দিয়ে চলে গেলাম, চলো এবার ফিরে যাই। আপনারাও যেন এসেছেন, সব কিছু করেছেন, এই 3 দিন ভক্ত সম্মেলন করলেন, এটা ঝেড়ে দিয়ে যাবেন না, ঝেড়ে নিয়ে চলে যাবেন। তাই সকালে মানি ব্যাগ, ভ্যানিটি ব্যাগ সব কিছু এনেছেন, সে ব্যাগে তো ভর্তি হবে না, হৃদয়ে যদি সমস্ত ভাষণগুলো, স্বামীজিদের কথাগুলো মনে রেখে অন্তরে গেঁথে রাখতে পারেন, সাফল্য হবেন ভক্ত সম্মেলন। না হয়তো বৃথা, যেটা ফুলদল মহারাজ সেটা বললেন, একই কথা বললেন, সব কিছু বৃথা হয়ে যাবে। তাই সবার কাছে প্রার্থনা করছি, আপনারা ঠাকুরের আশা পরিপূর্ণভাবে সাধনানন্দ স্বামীজির ইচ্ছাটাকে বাস্তবে রূপায়িত করে সাফল্যমণ্ডিত করে তুলতে পারবেন, এটা আমার ধারণা, আশা। এই বলে শেষ করছি। ছোট একটি কথা শেষে বলে যায়, 3 দিন ধরে আমার একটা ক্ষোভ ছিল। আমি তত্ত্বজ্ঞানানন্দকে বললাম, এই বছর 2025 সাল হচ্ছে, 1924 সালে স্বামী প্রণবানন্দজি মহারাজ সন্ন্যাস নিয়েছিলেন, তার 100 বর্ষ। আমার বন্ধু ভাই বিশ্বমিত্রানন্দ এলাহাবাদ আশ্রমের অধ্যক্ষ ছিলেন, আমার সাথে খুব সম্পর্ক ভালোই ছিল। তার ইচ্ছা ছিল এই বছর কুম্ভমেলা সে থাকবে,
গুরু আমাদের দীক্ষা শতবর্ষ বড় করে পালন করবে, কিন্তু হলো না। আমাদের দুর্ভাগ্য। তার বন্ধু আরেকজন আছে স্বামী আত্মজ্ঞানানন্দ, আর ভাস্কর, তিনজন আমরা এক ছিলাম। তার ইচ্ছাটা আমরা পরিপূর্ণ করতে পারিনি। তা আমি ভেবেছিলাম এই ভক্ত সম্মেলনে তো একটা কথাটা যেন তার দীক্ষা প্রসঙ্গটা যেন উঠলে গর্বিত হলো, তার আত্মা তৃপ্তি পেত। তা আগামীতে দীক্ষা শতবর্ষ সম্বন্ধে যেন স্বামীজি কোনো জায়গায় ব্যবস্থা করে সব জানিয়ে দেন, তাহলে আমি খুশি হব। নাহলে আমি বলবো 10 মিনিট অন্তত সাধারণানন্দ জিকে এই দীক্ষা বছর সব প্রসঙ্গ সবাইকে বোঝাতে পারেন, আলোচনা করেন, তাহলে আমি ধন্য হব। তাহলে স্বামী বিশ্বমিত্রানন্দের আত্মাটা তৃপ্তি পাবে। কারণ আমি যদি বলি তাহলে বলবো তো তুমি জানো তো, তুমি করোনি। হ্যাঁ, আমি করতে পারিনি, কিন্তু আমি ভেবেছিলাম প্রসঙ্গে এই প্রসঙ্গটা থাকবে, কিন্তু ছিল না। কিন্তু তার আত্মা যেন তৃপ্তি পায়, সাধারণানন্দজি মহারাজ 10 মিনিট এই প্রসঙ্গে দু একটা কথা জানা বলে আমি তাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সকলে কল্যাণ হোক, মঙ্গল হোক। आगे है पीपा पुल। हाँ, ये आगे है पीपा पुल। हो चुका है भैया भैया ले लो पता चर्चा पंडित कहीं बलाई नहीं कराई वो पूरा शाम तक रहेगा वहाँ। রুদ্রাক্ষের শিবলিঙ্গ। প্রতিটা গেটে আলাদা আলাদা নকশা করা, যাতে মানুষ চিনতে সুবিধা হয়।
દર્શન કરતા પાયલોટ બાબા કેમ દધામિ ભગવત ગીતે ભાવત્વૈષણિ નમસ્તુતે વ્યાસવિશાલબુદ્ધિ પુલ્લારવિન્દ યથપત્રનેત્રયેન તયા ભારતકૈ પૂર્ણ પ્રજ્વલિત જ્ઞાનમય પ્રદીપ શ્રીનિલાની રજસુંદરમ પટભી દવાના તરિત રુચિ શુચિ નવમિ જનક સુતાવરમ કામાદિ કલદલ ગંજના મનજાહે હાથ મિલહે સવર સય સુંદર સાવર કરુણા નિધાન સુજાન શીલ સનિહયા નતરાવરો એ ભાતિ ગૌરિયાસી સસુને સિયા સહિત હે આહાર સીતયલે તુલસી ભવા
होती तो आसक्ति अवश्य रहती, किंतु प्राप्ति के बाद अब और आगे जाएगा कहां और पीछे त्यागेगा क्या? इसलिए योग युक्त पुरुष लिप्त नहीं होता। इसी को एक उदाहरण के माध्यम से प्रस्तुत कर रहे हैं। हो चुके तो क्या अब भी आत्मा अशुद्ध ही है? नहीं, वे सर्वभूतात्मा भूतात्मा हो चुके हैं। संपूर्ण प्राणियों में वे अपनी ही आत्मा का प्रसाद पाते हैं। उन समस्त आत्माओं की शुद्धि के लिए, आप सबका मार्गदर्शन करने के लिए वे कर्म निभाते हैं। शरीर, मन, बुद्धि। রেজুলেশনটা ভালো পাচ্ছিলাম না বলে এটা করতে পারলাম না, এটা ফেটে যাচ্ছে ছবিটা। স্টিল করে ভাবছি কিন্তু আমরা ফটো বানাই। राम मंदिर। না মজা করছে এরা, নিজেরার মধ্যে মজা করছে। हम लोग अभी लेटा हुआ हनुमान देखने जा रहे हैं, तो देख सकते हैं आप लोग इतना भीड़ है यहाँ पे, फिर भी क्या करें। भगवान तो कष्ट ही मिलता है, आराम से तो शैतान मिलता है। कछु जाने तो इतनी से पैदल ही पैदल चले जा रहे हैं, तो आ रहे हैं। तो मैं आपको वचन देता हूं कि ज्ञान पापी मंदिर को पूर्ण स्वर्ण से अभिमंडित करवा दूंगा। जिनकी ये भावना है, अभी निकट कुछ दिनों पहले ही उन्होंने मेरे बताए जाने पर श्री बेणी माधव जी के समीपस्थ
श्री पुत्रेश्वर महादेव मंदिर में मंदिर निर्माण में लगवा दिया। फिर फोन आया, उन्होंने कहा मेरे मन को अभी संतोष नहीं हुआ, केवल मंदिर बनवाना, शिखर बनवाना ही पूर्ण नहीं है, मंदिर में भगवान की स्थापना पुनर्करनी पड़ेगी, भंडारा करना पड़ेगा, ब्राह्मणों को दक्षिणा देनी पड़ेगी, मंदिर में जो दर्शनार्थी आएंगे उनको प्रसाद देना पड़ेगा। ऐसे महापुरुषों के लिए निश्चित तौर पर दंडी स्वामी समाज अब